বিজেপি হয়তো বেরিয়ে যাবে। ফিরাদ হাকিম আমাকে বলেছেন দিদি আপনার টিকিট ওকে। সাহেব নিজেই একবারও আসেননি এখানে। এই লোকসভা ওনার কি এই অঞ্চলটা ওনার আন্ডারে নয়? ঝর্ণা দাস সহকারী সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ, নেম প্লেটে এখনও পর্যন্ত তার পদ বর্তমান, কিন্তু তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন এবং সেই প্রাক্তন হওয়ার পিছনে দলীয় কোন্দলকে দায়ী করছেন ঝর্ণা দাস। লোকসভা ভোট পাশেই মির্জাপুর প্রাইমারি স্কুল এবং সেই মির্জাপুর প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ চলছে। এখানে ভোটাররা ভোট দিতে আসছেন, কিন্তু মির্জাপুর জরুর অঞ্চলের যিনি একসময় দায়িত্বে ছিলেন সেই ঝর্ণা দাস আজ নিষ্ক্রিয়। তার স্পষ্টই দলীয় যে নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে তার অভিযোগ। এখানকার বিধায়ক রয়েছেন জঙ্গিপুরের জাকির হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ। দিদি আপনার কি অভিযোগ জাকির হোসেনের বিরুদ্ধে? যে উনি আমাকে টিকিট দিলেন না, কেন আমার থেকেও যারা নিষ্ক্রিয় কোনো কাজ করে না, কোনো দলের কোনো কাজ করেনি, সেই সব যাদেরকে গ্রহণযোগ্যতা নেই তারা টিকিট পেয়েছে, কিন্তু আমাকে টিকিট দিল। আমার সঙ্গে তো অন্য কোনো জাকির হোসেনের কোনো ঝামেলা কোনো কিছু ছিল না। আজকে থেকে যেদিন চাণকে আমাদের অদিতি মুন্সি বিধায়িকা এসছিলেন, সেদিন হঠাৎ গোপালপুরের বিধায়িকা, হ্যাঁ বিধায়িকা, উনি যখন এসছিলেন ওখানে, সেই দিন ওই প্রোগ্রামে আমি তখনও সহকারী সভাধিপতি আমি, তো হঠাৎ করে আমাকে করে হাত তুলে আমাকে হঠাৎ, ওনাকে আমি কথা বলতে যাইনি, জাস্ট আমি সৌজন্যমূলক দাদা ভালো আছেন, পায়ের ব্যথা ঠিক আছে, খলিল সাহেবকে, ওকে, সৌরাম মাস্টারমশাই, আমার সমস্ত নেতৃত্বকে আমি নমস্কার জানিয়ে আমি পাশে চেয়ারে বসেছি। হঠাৎ করে উনি হাত উঠিয়ে আমাকে বলছেন আপনার টিকিট নেই। তা আমি বললাম কেন টিকিট নেই? হ্যাঁ আপনি কাজ করেননি। তা বলে যে আপনাকে তো মন্ত্রী আমরাই করেছিলাম, প্রথমবার তো আপনাকে জিতিয়েছি, তো আপনি কি কাজ করেছেন লিস্ট করুন, আপনি কি কাজ করেছেন লিস্ট করুন, আর আমি কি কাজ করেছি লিস্ট করেছি। তখন আমি রানীনগর, দফরপুর, মির্জাপুর 3টে অঞ্চলের দায়িত্বে। তো আমি কি কাজ করেছি, জেলা পরিষদের ডামাডোলা বাজার গিয়েছে, কোনো কাজ হচ্ছিল না, সভাধিপতি সহকারী সভাপতি অন্য দলে চলে গেছিলো বিধানসভার সময়, তখন প্রায় 2 বছর কোনো কাজ হয়নি জেলা পরিষদে। পরে আমরা পদে আসার পরে আমরা কাজ ভরে সেই কাজগুলো আমার চলছে। তো আপনি টিকিট নিশ্চিত ছিলেন এই প্রতিশ্রুতি কি আপনি কি দলীয় শীর্ষস্তর কে প্রতিশ্রুতি দিয়েছেন? আমাকে ফিরাদ হাকিম বলেছিলেন যে টিকিট আছে, আমাকে পর্যবেক্ষক মোশাররফ হোসেন উনি বলেছিলেন, সমস্ত বিধায়করা বলেছিলেন, ইমানি বিশ্বাস, আকরুজ্জামান থেকে আমার মন্ত্রী উনিও বলেছিলেন, খলিল সাহেব বলেছেন দিদি আপনার টিকিট ওকে, কানাই মণ্ডল আমার চেয়ারম্যান নবগ্রামের বিধায়ক উনি বলেছেন দিদি আপনার টিকিট ওকে, আপনি নিশ্চিন্ত থাকুন প্রত্যেকে। কিন্তু লাস্ট দিন রাত্রি 1-1:30 হ্যাঁ ফিরাদ হাকিম আমাকে বলেছেন দিদি আপনার টিকিট ওকে। আমার সঙ্গে মালদাতে আমাদের প্রশাসনিক বৈঠকে আমি যে বক্তব্য রেখেছিলাম ওখানে দিদির সামনে, তারপরের দিন 5 তারিখে যখন আমার মুর্শিদাবাদে ঢোকে, সেদিন ফরাক্কার বুকে দাঁড়িয়ে ফিরাদ হাকিম আমার মাথায় হাত দিয়ে বলে দিদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য হয়েছিল কালকে। তাহলে রাজীব হোসেন আমার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিচ্ছিল আমি সত্যি কথা বলে দেবো বলে। আপনার ওকে টিকিট নট ওকে হয়ে গেল। ভোট চলছে, লোকসভার ভোট, 3য় দফার ভোট, গুরুত্বপূর্ণ ভোট, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটে আপনি নিষ্ক্রিয়। খলিলুর রহমান তো এখানকার লোকসভার প্রার্থী আপনার দলের হয়ে, কিন্তু খলিলুর সাহেব নিজেই একবারও আসেননি এখানে। এই লোকসভা ওনার কি এই অঞ্চলটা ওনার আন্ডারে নয়? ওনাকে অনেকবার আমি ডেকেছিলাম যে দাদা একবার আসুন, তখন পঞ্চায়েত ভোটের আগে, দাদা একবার মির্জাপুর ঢুকুন, একবার আসুন, ডেট দিয়েছিল, ডেট দিয়ে আসেন। লোকসভা ভোটে আসেননি? না, আসেনি। মির্জাপুর কি হবে এই বছর এবার ভোটে? মির্জাপুরে আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে বিজেপি হয়তো বেরিয়ে যাবে, কারণ আমাদের হিন্দু এরিয়া প্রত্যেকেই ক্ষেপে আছে। আর খলিল সাহেব এখানে মির্জাপুরে একটা ছুঁচ বলতে কোনো কাজ করেনি। একবার আসুন, না কাজ করলো, কাজ করার সুযোগ পায়নি, তবুও তো মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল যে উনি আসবেন, কিন্তু একবারও ঢোকেন। দিনে এই কথাগুলো দলের ক্ষতি করতে পারে তো? এটা আমি তো বলছিলাম যে আমি ক্যামেরার সামনে আসবো না, আপনারা জোর করলেন বলে, কিন্তু ক্ষোভটা মনের মধ্যে যে রাগ ক্ষোভ, আজকে আমার মতো নেত্রী আমরা যে হারে গলা ফাটিয়ে মির্জাপুর থেকে আমার মহিলা সংগঠনের সমস্ত মেয়েদেরকে নিয়ে পুরো বিধানসভা আমি নিজের পয়সা খরচ করে ভোটে প্রচার করেছি। মির্জাপুরের হিন্দু ভোট আপনি বলছেন অন্য দলের পক্ষে যাবে, বাকি যে ভোটটা রয়েছে সেটা? এটা শুনছি, এখানে বসে আছি আমি শুনতে পাচ্ছি। বাকি ভোটটা কোন দিকে যাবে? বাকি ভোটটা ভাগ হয়ে যাবে। কাদের মধ্যে ভাগ হবে? কংগ্রেস তৃণমূল ভাগ হবে, কিছু সংখ্যালঘু ভোটটা কিছু, হ্যাঁ সংখ্যালঘু ভোটটা কিছু ভাগ হবে। কতটা আছে এখানে সেটা পরিসংখ্যা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ আমার টিকিট দেওয়া হলো না কেন?
সেটা আপনি জাকির হোসেনকে আর খলিল সাহেবকে জিজ্ঞেস করবেন। এখানে কি টাকার কোনো বিষয় রয়েছে? আমার তো মনে হলো আর্থিক কোনো সেটাই, বিষয় রয়েছে? আমার তো মনে হলো সেটাই। কেন মনে হলো এটা? মনে হলো কারণ পরে যেটা আমি শুনলাম, এমনি লোক মুখে শুনেছি অমুক তো টিকিট পেয়েছে এত টাকা দিয়ে, অমুক তো টিকিট পেয়েছে, ওই তো বললাম 25 লাখ, কেউ 5 লাখ, কেউ 15 লাখ, কেউ 10 লাখ, যে যেমন পেরেছে তুলে দিতে তাদের টিকিট হয়েছে। আপনি টাকা তুলে দিতে পারেননি আর টিকিটও পাননি? আমি টাকা তুলতে যাব না, কেন টাকা তুলতে যাব? আমার মা বাবা আমাকে স্বচ্ছতা শিখিয়েছেন, সেই স্বচ্ছতা নিয়ে কাজ করি। আজকে গোটা মির্জাপুর আনাচে কানাচে আপনি জিজ্ঞেস করে আসুন যে এত আমি কাজ করে কেউ বলতে পারবে না আমার সম্বন্ধে দুর্নীতি দিতে পারবে না। যে একটা কাজে থানা পুলিশ করে দিয়েছি, ব্লাড দিয়েছি, আমার 100টি বার ব্লাড দেওয়া হয়েছে মানুষের জন্য, বলতে পারবে না তাদের ব্লাড দিয়ে 1 গ্লাস দুধ খেয়েছি আমি নিজের পয়সা। বাকিরা যে এই টাকাটা কিভাবে দেওয়া হয়, কাকে দেওয়া হয় সেটা আমি জানি না, আমি ওই রাস্তা আমি বলতে পারি না। টাকাটা কাকে দেওয়া হয় এখন ওপর মহলে দেওয়া হচ্ছে কি তারা নিচ্ছে সেটা বলতে পারবো না, কারণ আমাকে জেলা পরিষদের যেটা কন্ট্রাক্টরের যে টাকাটা ওঠে, আমি একটা কথা বলি যেটা আমি প্র্যাকটিক্যাল জানি, সে প্রচুর টাকা ওঠে। সমস্ত মেম্বার আমরা যখন ছিলাম লাস্টেতে, যত মেম্বার, প্রত্যেকটা মেম্বারকে যদি আপনি জিজ্ঞেস করেন বলবেন যে প্রচুর টাকা এখানে টেন্ডারের টাকা, প্রচুর টাকা উঠেছিল জেলা পরিষদে। আমি জেলা পরিষদের কাজ, সভাধিপতি একরকম নিজের কাজ করতো, পূর্ত কর্মাধ্যক্ষ তার নিজের এরিয়ার বেশি করে কাজ, আমি বলেছিলাম সমবন্টন হোক। আমি সহকারী সভাপতি হওয়ার পর বললাম প্রতিটা মেম্বার হচ্ছে জনপ্রতিনিধি, তার প্রত্যেকটা এরিয়ার কাজ সমান করে তাকে দিতে হবে প্রতিটা মেম্বারকে। কিন্তু খুব লড়াই করেছিলাম কিন্তু পারিনি। তারপরে টেন্ডারের যে সব টাকাগুলো উঠতো, প্রচুর টাকা, কোটি কোটি টাকা উঠেছে। টেন্ডারটা কি কমিশনের টাকা? সেটা জেলা পরিষদের টাকা। জেলা পরিষদের টাকাটা তুলে যে দালাল আছে, দালালের মারফত দিয়ে সভাধিপতি তো আরও অনেকেই সেই টাকাটা আত্মসাৎ করতেন। মেম্বাররা সবাই এসে আমাকে বলতো, আমি ওটা নিয়ে লড়াই করেছিলাম যে এরকম টাকা উঠছে, টাকার হিসাব দেওয়া হোক। এবার যে কন্ট্রাক্টরের যে ইউনিয়নের যে হেড জালাল, তার সঙ্গে আমরা বেশ কয়েকজন মেম্বার মিলে একটা বোর্ড গঠন করে আমরা বসেছিলাম তার সাথে, যে টাকার হিসাব দাও। সেই টাকার হিসাব দিতে পারেনি। পরে আমি যখন তখনকার কালে যে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন রাজীব দা, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে উনি বললেন, দিদি বললেন এটা রাজ্যকে দিতে হচ্ছে। আমরা যদি রাজ্যকেই দিতে হয় তাহলে আপনারা কেন সব মেম্বারকে, দলনেতা যিনি আছেন ওনাকে দিয়ে কেন ডেকে সব মেম্বারকে কেন বলছেন না যে এটা রাজ্যে দেওয়া হচ্ছে? তাহলে সব মেম্বার চুপ হয়ে যাবে। রাজ্যে দেওয়া হলে এটা তো জানতে পারবে তাহলে যে রাজ্যে দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের নামে আপনারা এটা অকুপাই করছেন, সেটা তো ঠিক না। এতেই ওদের খুব ক্ষোভ। ভাগ কোথায় গেল? রাজ্যে গেল, এরা খেলো, এই জানে। এরা তো বলেছে আমাকে তো বলে, তখনকার যে মেম্বার কর্মাধ্যক্ষ ছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি আমাকে বলেছিলেন এটা রাজ্যে পাঠানো হচ্ছে। কিন্তু রাজ্যে পাঠানো হলে কেন মেম্বারদেরকে বলবে না? সব মেম্বারকে তো বলা উচিত। দুর্নীতির যে অভিযোগ উঠে আসে, এই যে চাকরির বিনিময়ে টাকা, এই অভিযোগগুলো এখানে ঘটেছে। এখানে যখন মন্ত্রী হলেন যখন জাকির হোসেন, তারপরেই এখান থেকে প্রচুর টাকা তোলা হয়েছিল চাকরি দেবো বলে, দালাল ছেড়ে দেওয়া হয়েছিল। সেই দালাল, ও জাকির হোসেন হয়তো বলে দিয়েছিলেন যে 5 লাখ টাকা করে দিতে হবে, কিন্তু দালালরা 5 লাখ, 7 লাখ, 8 লাখ যার কাছ থেকে বেশি টাকা তুলেছে। সেই টাকাটার পর্যন্ত চাকরি এখনও কেউ পায়নি। পরে আমাদের তখনকার চাকরিটা কোথায় দিবে তাও জানি না, চাকরি দেবো বলে টাকা তুলেছিল। এবার ওই টাকা যখন আমরা জানতে পারি, তখনকার কালে ব্লক সভাপতি ছিলেন মুক্তিপ্রসাদ ধর, রঘুনাথগঞ্জের বাগানবাড়ি বাড়ি। উনি জাকিরদাকে বলেছিলেন যে দাদা এটা যে আপনি করছেন এটা ঠিক করছেন না, এত লোককে চাকরি দিতে পারবেন 400-500 ছেলেদের? তো বলেছে হ্যাঁ। সেটা বলেছিল এসপি অফিসের নিচে। আমি বইমেলার দাদা আমি দুজনে গিয়েছিলাম এসপি সাহেবকে বইমেলার নেমন্ত্রণ করতে। তখন জাকিরদা নেমে চলে আসছেন, তখন দাদা ওকে ধরে জিজ্ঞেস করেছিলেন। তখন বলেছিল হ্যাঁ এটা এবির নির্দেশে। বলে কি এত চাকরি দিতে পারবেন, কে দেবে? তো বলে এবি বলেছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার টাকা তুলতে। উনি নিজে মুখে বলেছিলেন। আপনি বিস্ফোরক কথা বলছেন, ইডি সিবিআই তদন্ত হচ্ছে এই সমস্ত নিয়ে, সেগুলো তো ষড়যন্ত্র বলা হয়। সবটাই ষড়যন্ত্র নয়, সবটাই ষড়যন্ত্র যে ইডি ষড়যন্ত্র করছে বা কিছু করছে সেটা আমি সেটা ভাবি না। সত্যিকারের যেটা ঘটনা ঘটেছে সেটা তারা তুলে ধরছে। আজকে আমি তৃণমূলে এখনো পদত্যাগ করি, আমি তৃণমূলে আছি, কিন্তু তবুও আমাকে এই এত বড় একটা ইলেকশন হচ্ছে,
আমাকে নেতৃত্বরা একবার ফোন করে বললেন না। তাহলে কি করব বলুন, আপনারাই আমাকে বলুন যে কি করব এই মুহূর্তে। আপনার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে ঘরে, দিদির ছবি আছে, দিদির ছবি আছে, দিদির ছবি আছে। আমাকে নামিয়েছিল 8 সালে জেলা পরিষদে। প্রণবদার ছবি আছে, প্রণবদার আমি এখানে সব থেকে 7,000 মহিলা নিয়ে আমি সম্মেলন করেছিলাম ফার্স্ট। এটা সারা ভারতবর্ষের 1 নম্বর মহিলা সম্মেলন। প্রণবদা নিজে মুখে বলে গেছিলেন, মানুষ ভূঁইয়া এসেছিলেন, মানুষ ভূঁইয়া নিজে মুখে বলে গিয়েছিলেন। তারপরেও আপনি 2008 সালে কংগ্রেসে যোগ দেন, তৃণমূলে কবে যোগ দিলেন? 2008 সালে ফার্স্ট যোগ দিলেন। কংগ্রেসে, তারপরে 2011 সালে জেলা পরিষদ মেম্বার থাকাকালীন জেলা পরিষদের 11 জন মেম্বার, বাকি জঙ্গিপুর সার্বজনীন তাবর নেতাদের নিয়ে আমরা তৃণমূলে যোগ দিই। কারণ অধীর জ্যোতির সঙ্গে আমার একটু মানে ঝামেলা হয় কাজ নিয়ে। আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমরা কোনো কাজ পাবো না, আমাদের কথা বলার যোগ্যতা নেই, কথা বলতে পাবো না জেলা পরিষদে, ঝগড়া করতে পারবো না। আপনি এখনো তৃণমূলে আছেন বলছেন, আপনি হ্যাঁ, নেত্রীকে কি বলবেন? এখনো আছি। নেত্রীকে কি বলবেন? নেত্রী ভাবুক, নেত্রী চিন্তা করুক যে সত্যিকারে আজকের এই সবের জন্য বিধায়ক ভিত্তিক দল হয়ে গেছে বলেই আজকে তৃণমূলের এই অবস্থা হচ্ছে। বিধায়ক ভিত্তিক দলটাকে বন্ধ করুক, দিদি নিজে চোখে দেখুক, সত্যিকারের সাংগঠনিক লোক বেছে নিক। দিদির কাছে এটাই আমার আবেদন। ভোট তবে চলছে। আমরা তৃণমূলকে তৃতীয় আবার দফার একটা জায়গায় ভোট রাখবো। গ্রহণ চলছে, এখানে ভোট চলছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তার উল্টো দিকেই ঝর্ণা দাসের বাড়ি, ভোট কেন্দ্র মির্জাপুর প্রাইমারি স্কুল, তার উল্টো দিকে। সেই ভোট চলাকালীনই একের পর এক বিস্ফোরক অভিযোগ, বিরোধীরা যে অভিযোগের সরব, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগের সরব, ভোটের দিনই জঙ্গিপুরের মির্জাপুরে ভোটের দিনই সেই সমস্ত অভিযোগে শিলমোহর লাগিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মী ঝর্ণা দাস। যে বক্তব্য তিনি দিচ্ছেন তাতে শাসকের অস্বস্তি বাড়বে বই কমবে না। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মির্জাপুর।